আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ভোটার তালিকা আইন 2009 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল ভোটার তালিকা সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি কেন আমরা এনেছি সে বিষয়ে একটি উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতি আমরা দিয়েছি। সেটা আমি পাঠ করতে চাই। মাননীয় স্পিকার, সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময় পূর্ব পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হয় তাদেরকেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের নিমিত্ত ভোটার তালিকা আইন 2009 সংশোধনের লক্ষ্যে ভোটার তালিকা অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটির ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন পূর্বক পাশ করতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে সার্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়ন সহজতর হবে। মাননীয় স্পিকার, এই উদ্দেশ্য এবং কারণ সম্বলিত বিবৃতি গ্রহণপূর্বক এই বিলটি এই সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত ভোটার তালিকা সংশোধন বিল 2026 পাশ হলো। আমার মনে হয় সর্বসম্মতিক্রমিত বোধহয় এই বিলটা পাশ হয়েছে। এই দিক থেকে হাঁ পেয়েছিলাম নাকি? কারেক্ট মি ইফ আই এম রং।
ধন্যবাদ। মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করে কথা বলুন। মাননীয় সদস্য আমাকে অ্যাড্রেস করে কথা বলুন দয়া করে। কত নম্বর? ওনার মাইকটা একটু দিয়ে দেন প্লিজ। মাননীয় সংসদ সদস্যের মাইকটা প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। তো বিল বা প্রস্তাবের ব্যাপারে আমি কার্যপ্রণালী বিধির থেকে পড়ে শোনাচ্ছি আপনাকে। তবে শর্ত থাকে যে সদস্যদের ব্যবহারের জন্য বিলের প্রতিলিপি তাহাদের নিকট নাও পৌঁছানো পর্যন্ত কোনরূপ প্রস্তাব করা হইবে না, এবং যেদিন প্রস্তাব করা হইবে তাহার ন্যূনতম 3 দিন পূর্বে বিলের প্রতিলিপি না পৌঁছালে যে কোনো সদস্য অনুরূপ প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে আপত্তি করিতে পারিবেন, এবং স্পিকার বিধি স্থগিতের ক্ষমতা প্রয়োগ করিয়া প্রস্তাবটি উপস্থাপনের অনুমতি না দেওয়া পর্যন্ত অনুরূপ প্রস্তাব আপত্তি বহাল থাকবে। আমরা তো পাই নাই মাননীয় স্পিকার, আমরা তো পাই নাই। 49 পৃষ্ঠার একটা দলিল আমাদেরকে এই মাত্রই পেশ করা হলো। তা হাউ ক্যান আমরা এটা পারবো? মাননীয় স্পিকার, আপনি তো একজন বড় লয়ার, আপনি এটা ভালো বুঝেন। আমরা তো বুঝি না। আমাদের মাননীয় আইনমন্ত্রী একজন ব্যারিস্টার, আপনারা দুইজনই ব্যারিস্টার, ইউ নো বেটার ল দ্যান মি। আমাদেরকে তো সুযোগ দিবেন, আমরা সংসদে নতুন আসছি, সেখানেও তো সময় থাকতে হবে। বিধিতে আছে কিন্তু সুযোগটা আমরা পাইলাম না, আমরা তো অধিকার বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, জি বসুন, আমি বলছি। 49 পৃষ্ঠার একটা দলিল আমাকে দিলেন 3:30টার সময়, আর এখন বলেন মত দিতে হবে। আমরা কিভাবে মত দেই বলেন তো? মাননীয় সদস্য দয়া করে একটু বসুন আপনি। মাননীয় সদস্য থ্যাংক ইউ। আপনি বলেছেন আমরা লয়ার, এদিকে লয়ার, আপনাদের আশেপাশে অনেক লয়ার আছেন। এই সংসদ আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিসিং আইনজীবী আছেন এই সংসদে। আজকে যখন আমরা 71 বিধিতে নোটিশগুলো পড়ছিলাম, আমি দেখলাম যে কাকতালীয়ভাবে 3টা নোটিশ পেয়েছিলাম, 3টাই আইনজীবীদের পক্ষ থেকে। মাননীয় সদস্য 3 দিনের কথা বলা হয়েছে। এখানে স্পিকারের একটা স্পেশাল অথরিটি আছে, তিনি সেটা কন্ডন করতে পারে, অ্যান্ড অ্যাকর্ডিংলি দ্যাট হ্যাজ বিন কন্ডনড, দেয়ারফর বিল এখানে আসা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমাদের একটা স্পেশাল অথরিটি আছে কন্ডন করার, অ্যান্ড দ্যাট ইজ বিন ডান অ্যাজ পার রুলস। থ্যাংক ইউ। মাননীয় চিফ হুইপ, খুব কি কিছু বলার আছে? মাননীয় চিফ হুইপের মাইকটা একটু দেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে আমি সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এভাবে যে আমরা 133টা অধ্যাদেশ পেয়েছি। 133টা অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব। সে কারণে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সকলকে অবগত করতে চাই যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আজকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছে। আজকে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ তারা উপস্থিত ছিলেন, এবং আমাদের ডক্টর আজহার ভাই আজহার সাহেব তিনিও মাননীয় সদস্য, তিনিও উপস্থিত ছিলেন, এবং মাননীয় সংসদ নেতা উপস্থিত ছিলেন, মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, এবং আপনি মাননীয় ডেপুটি স্পিকার আপনিও সেখানে উপস্থিত ছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বিলগুলা আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাস করতে হবে। সমস্যা দেখা দিয়েছে এখানে 133টা বিলের, আমরা যদি বিল নিয়ে আসি তো বিলের কাগজ তৈরি করতে আমাদের খুব বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, এবং তার জন্য প্রতিটি বিলের 900 কপি করতে হয়। আমরা বিজি প্রেসকে স্ট্যান্ড বাই রেখেছি 24 ঘন্টার জন্য, এবং মাননীয় আমাদের প্রতিমন্ত্রী জনপ্রশাসন তার সাথে কথা বলেছি, তিনি সেভাবে নির্দেশ দিয়েছেন, অলরেডি দে আর ওয়ার্কিং। আমরা সময় সংকুলন করতে পারছি না, এজন্য আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এবং আমরা চাই যে আপনারা বিলে কন্ট্রিবিউট করুন। আমরা চাই যে আপনাদের আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে বিল সমৃদ্ধ হোক এবং জাতি দেশ সমৃদ্ধ হোক। কাজে আমরা সেটা কম্পালশনের কারণে, আমরা করতে না পারার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মাননীয় স্পিকারের সভানেতৃত্বে, মাননীয় সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে
সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা খণ্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে, বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করব এই বিল শেষ না হওয়া পর্যন্ত। কাজে মাননীয় স্পিকার, এই বিষয়টা বিনয়ের সাথে আমি আমার বিরোধী দলীয় সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের সীমাবদ্ধতা আপনাদের বুঝতে হবে। আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে আছি, এবং 133টা বিলই আমরা চাই আপনাদের উপস্থাপন করতে। এখন যা করতে চেষ্টা করব বা করছি তা হলো এই, যেসব বিল কোনো সমস্যা নেই এবং হার্মলেস, এবং আমরা একমত হয়েছি আমাদের বাছাই বিশেষ কমিটিতে, সেই সব বিলগুলো আমরা আগে আনছি, এবং সেই সব বিলগুলো পাশ হয়ে যাক, এবং সেগুলোতে আলোচনা সমালোচনার কিছু নেই, আমরা একমত হয়েছি। যেগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বা যেগুলো অ্যামেন্ডমেন্ট দরকার আছে সেই সব বিলগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসব, এবং তার ভিত্তিতে আপনারা আলোচনা সমালোচনা করবেন। তার জন্য আপনাদের বিল পাওয়া দরকার। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সকল বিল আমরা চেষ্টা করছি আগামীকালকে আমরা এখানে উপস্থাপন করার জন্য সকল বিল উপস্থাপন করবো। রিডিংয়ের জন্য ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বাকি থাকবে। এই দুইটা রিডিংয়ের সময় আপনারা যাতে বিল হাতে পান তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং সেই বিলটা যাতে হয় তাহলে যখনই আমরা কাগজ পাবো, অ্যাজ সুন অ্যাজ উই রিসিভ দ্য পেপার্স ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা অথবা পার্লামেন্ট সেক্রেটারিয়েট, আমরা তখনই আপনাদের কাছে পৌঁছবো। এটা আমরা সেই প্রসেসটা নিয়েছি। আমি আপনাদের সকল ধরনের সহযোগিতা, বিশেষ করে মাননীয় বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিষয়টা আন্তরিকভাবে বলেছেন, এবং বিশেষ করে আমাদের সংসদ নেতা এবং দুজনই আন্তরিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এই কারণে যে চিফ হুইপ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে, সেই জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছেই বিশেষভাবে। মাননীয় স্পিকার, আপনার সভাপতিতে আজকের এই সভা শুরু হয়েছে, আমি বিনয়ের সাথে আরেকবার বলতে চাই আমাদের বিরোধী দলীয় সকল সদস্যদের, আপনারা এই বিষয়টা অনুধাবন করবেন। সরকারের চেষ্টার ত্রুটি কোনো অভাব নেই, এবং আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি, এবং আপনাদের গঠনমূলক আলোচনা এবং গঠনমূলক সমালোচনা, গঠনমূলক তর্ক, গঠনমূলক বিতর্ক আমরা প্রত্যাশা করি। আপনারা সেটা চাই এবং আপনারা সেটা করুন। তার জন্য যত সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করব। মাননীয় স্পিকার আজকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, স্পিকার সাহেবও আপনাদের সময়, আপনারা বলেন আমরা সময় পাই না, আপনারা দেখবেন মুলতবি প্রস্তাবে আপনারা কিন্তু 1 ঘন্টার বেশি সময় নিয়েছেন, আমরা দিয়েছি। আপনারা সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ছাড় দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা চাই যে আমরা সবাই মিলে এইখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দিই, এটাই হলো আমাদের উদ্দেশ্য, এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এবং সেইখানে আমরা এবং আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, আপনারা মিলে দীর্ঘ 17 বছর গুম খুনের শিকার হয়েছি, আমরা কষ্টের শিকার হয়েছি, জেল জুমের নির্যাতনের শিকার হয়েছি। এইখানে আয়নাঘর থেকে আমাদের আরমান সাহেব, আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি গতকালকে কথা বলেছেন, এটা দুঃখজনক। কাজে এই সব বিষয়ে আমরা শিকার হয়ে আমরা এই সংসদ গঠন করেছি। আমাদের অত্যন্ত আন্তরিক প্রত্যাশা এই সংসদ দীর্ঘায়িত হোক, এবং এই সংসদ দিয়েই আমাদের সকল সমস্যার সমাধান করব। এই সংসদ দিয়েই আমরা এই দেশের জাতীয় যত সমস্যা আছে সেই সমস্যা আমরা এখানে আনবো এবং সমাধান করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, আমি আমাদের সকল সংসদ সদস্যকে এই অবহিত করে এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বিরোধী দলীয় নেতা এবং আমার নেতা, আজকের সংসদ নেতা, তাকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন মাননীয় সংসদ সদস্য, আমি তো বিজনেসে ঢুকে গিয়েছি। মাননীয় সদস্য, আমি যেহেতু once I have started, let me finish this bill, then I'll come back to you, because আমরা তো শুরু করে দিয়েছি, এরপরে আরো কয়েকটা আছে, আপনি ইন্টারমিটেন্টলি আমি সুযোগ দিব, এই বিলটা শেষ করি আবার আমি আপনার কাছে আসবো। দয়া করে মেহরবানি করে একটু বসুন। কি বলতে চাচ্ছেন উনি? আপনি কি চিফ হুইপ সাহেবের কথার প্রেক্ষিতে কিছু বলতে চাচ্ছেন এরকম কিছু? মাননীয় সদস্য, আপনি দয়া করে একটু বসুন, আমি এটা শেষ করি, তারপর আবার আসবো। ধন্যবাদ আপনাকে। মাননীয় আইনমন্ত্রী মহোদয়।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। স্পিকার, বিধি 777 অনুযায়ী বিলটি এখনই গ্রহণ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করলাম। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 ও 4 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি পাশ করার জন্য কেন বিলটি পাশ করা প্রয়োজন সেটা আগে উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটি আপনার সদয় বিবেচনার জন্য এবং এই সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করার অনুমতি চেয়েছি। সংসদের সামনে প্রশ্ন, নির্বাচন কমিশনের বিলটি পড়ে শোনাতে চান? অবজেক্টিভটা পড়ে শোনাতে চাই। জি। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন সার্ভিস প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাবলী অধিকতর সুনির্দিষ্ট করে জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সংশোধন করার নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন ও জারি করা হয়। সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী 12 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশটি উপস্থাপন করা হয়। উক্ত অধ্যাদেশটি ধারাবাহিকতা রক্ষার্থে সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক হতে 30 দিনের মধ্যে সংসদে বিল আকারে উপস্থাপন পূর্বক পাশ করাতে হবে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত করা হলে নির্বাচন কমিশনের প্রশাসনিক কাঠামোর স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, সে কারণে আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়,
নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল 2026 পাশ হলো। কি বলবেন মাননীয় চিফ হুইপ, আপনি কি কিছু বলতে চান? একটু তাহলে দয়া করে একটু বসুন। আরেকজন মেম্বার কি বলতে চেয়েছিলেন, আমি ওনাকে আগের সুযোগটা দিব। মাননীয় চিফ হুইপ, দয়া করে একটু বসুন। আই উইল কাম ব্যাক টু ইউ। একটু মাননীয় চিফ হুইপের ইয়াটা দেন, মাইকটা দেন প্লিজ। তো মাননীয় স্পিকার, এইখানে আমাদের কাগজ সেইভাবে আসে নাই, তো এটা হবে আমাদের সংসদে উত্থাপিত, যেভাবে উত্থাপিত হয়েছে সেইভাবে শব্দটা সংযুক্ত করতে হবে, যে উত্থাপিত আকারে যা বিল পাশ হয়েছে, যা উত্থাপিত হয়েছে সেই আকারেই পাশ করা হোক, এই কথাটা সংযুক্ত করতে হবে। এটা না হইলে এটা একটু গ্যাপ থেকে যায়, এবং লেজিসলেশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট শব্দ। ধন্যবাদ আপনাকে। এবং এটা থাকতে হবে। কি বললেন? অতএব সংসদে উত্থাপিত আকারে, এই আকারের শব্দটা বলতে হবে, উত্থাপিত আকারে। আমরা এটা উত্থাপিত আকারে ইনক্লুড করে নিলাম। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। জি, মানে যতগুলা বিল এই পর্যন্ত আমরা পাশ করেছি বা পাশ হয়েছে মহান জাতীয় সংসদে, প্রত্যেকটাতেই সংসদে উত্থাপিত আকারে, এই আকারের শব্দটা অমিট ছিল, এটা সংযোজন করা হলো। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সদস্য, আপনি কিছু বলতে চেয়েছিলেন, দয়া করে মাইক্রোফোন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় চিফ হুইপ অত্যন্ত অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরেই পার্লামেন্টে আছেন। উনি যা বলেছেন আসলে যথার্থই বলেছেন। কার্য উপদেষ্টার যে সিদ্ধান্ত, এটা অবশ্যই আমাদের সবাই, এটা একটা রসম আছে, সেই অনুসারে আমরা কার্য উপদেষ্টার সিদ্ধান্ত প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার অ্যাজ এ হোল পার্লামেন্ট এটা আমরা মেনে নিই। এটাই হচ্ছে আমাদের রেওয়াজ এবং রীতি। মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন সত্যিই বলেছেন, তবে আমাদের আজকে যেভাবে ক্লারিফিকেশনটা দেওয়া হয়েছে, এই বিষয়টা যদি 2 দিন আগে পার্লামেন্টে যদি কার্য উপদেষ্টার এই বিষয়গুলি দেওয়া হতো, তাহলে আমরা বিলের আপত্তির ব্যাপারে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে সময় চেতাম না। দ্বিতীয়ত যেটা, সেটা হলো যে হ্যাঁ, আইন অবশ্যই কার্য উপদেষ্টার সাথে যেহেতু বিশেষ কমিটির মাধ্যমে এসেছেন, এরপরও তো কতগুলো শাব্দিক চেঞ্জ অবশ্যই মাননীয় এতগুলো 300 আমাদের মাননীয় সংসদ সদস্য পার্লামেন্ট মেম্বার আমরা আছি, 300 জনের চোখে কোনো একটা শব্দ যদি বাদ পড়ে যায়, সেই শব্দটা যোগ করার জন্য আমার মনে হয় আইনের যদি ব্যত্যয় ঘটে, আইন পাশ হওয়ার পরে যদি সেখানে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে আমাদের টোটাল পার্লামেন্ট এজ এ হোল আমরা লাইবেল হব মাননীয় স্পিকার। এই জন্যেই আমি আপনার কাছে সবিনয়ে অনুরোধ করছি, আপনি যদি বিলটা পাস হবে, আমরা সকাল বিকাল করব, কার্য উপদেষ্টার যেটা সিদ্ধান্ত সেটা রেওয়াজ অনুসারে আমরা মানব। তারপরও বিল পাস হওয়ার সময় আমাদের সংসদ সদস্যদেরকে, মাননীয় আমরা যারা আছি তাদেরকে একটু সময় দিলে, তাহলে শব্দগুলা কমপক্ষে, যেমন আমি ভূমির ব্যাপারে আপত্তি দিয়েছি, একটু 1 মিনিট হলে ওই আমার চোখে যেটা অশুদ্ধ হয়েছে সেটা শুদ্ধ হয়ে যেত। এই বিষয়টা আপনার কাছে সবিনয়ে পেশ করছি মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিফ হুইপকে আজকে এটা আমাদেরকে অভিহিত করার কারণে আমরা অভিহিত হলাম, এবং সেই অনুসারে আগামী দিনে বিল পাশের ব্যাপারে আমরা যথার্থ ভূমিকা 300 পার্লামেন্ট মেম্বার আমরা সবাই রাখবো। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, 77 বিধি অনুযায়ী যে কন্ডোনেশনের বিধান আছে সেটা কন্ডন করা সাপেক্ষে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 এর অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধন নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4 ও 5 এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি উত্থাপনের জন্য কী কারণে আমরা উত্থাপন করছি সেই উদ্দেশ্য কারণ সংবলিত বিবৃতিটি আমি আপনার সামনে পড়ে শোনানোর জন্য অনুমোদন চেয়েছি। মাননীয় আইনমন্ত্রী, it is not necessary, nevertheless if you wanted to
let the parliament know Skip you করতে are পারি, free to তাহলে do so. সময় বাঁচবে Okay, আমাদের। please go ahead. জি জি Thank মাননীয় you. স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি, যা নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 নামে অভিহিত হবে, উক্ত বিলটি উত্থাপিত আকারে পাশ করার জন্য অনুরোধ করছি। পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় শুধু হাঁ জয়যুক্ত হয়েছে তা নয়, সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে এই মহান সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা
প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ আইন 2021 এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি, যা জাতীয় সংসদের নির্বাচনী সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 নামে অভিহিত হবে, উক্ত বিলটি আপনার সামনে উত্থাপিত আকারে পাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকল্পে আনিত একটি বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে এই মহান সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে এবং সর্বসম্মতিক্রমে জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই।
আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2A বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হচ্ছে আবারও সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হচ্ছে আবারও হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়, অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 রহিতকরণ কল্পে আনীত বিলটি, যা জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল হিসেবে গণ্য হয়েছে, সেই বিলটি উত্থাপিত আকারে পাশ করার জন্য প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন দয়া করে তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান রহিতকরণ বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি 2 অনুযায়ী আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। আস্তে আস্তে আমরা কি বলি সেটা দেখেন, তারপরে হাত তোলেন। আগে অত অধৈর্য হওয়ার দরকার নাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, দয়া করে আপনি আপনার আসন গ্রহণ করুন। You will be given the opportunity. Please take your seat. মাননীয় অসংখ্য স্পিকার, ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় Please carry স্পিকার, on. আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 এর পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনীত একটি বিল, জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। হ্যাঁ হ্যাঁ মাননীয় মন্ত্রী, আমরা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 আছি। জি 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 মাননীয় স্পিকার, ভুল ধন্যবাদ। হয়ে গেছে মাননীয় স্পিকার, আমি ওটা উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট সচিবালয়টা আনলাম। জি মাননীয় মন্ত্রী, মাননীয় প্লিজ স্পিকার, ক্যারি অন। মাননীয় স্পিকার, প্রথমেই বলে নিই, এই বিলটার উপরে বিশেষ কমিটিতে নোট অফ ডিসেন্ট আছে। আমি আজকে উত্থাপন করব, এটা পরবর্তী 2 দিন পরে যখন আমাদের কনসেনসাস বিলগুলো পাস হবে, তারপরে ডিবেটের জন্য যেগুলো থাকবে তখন এটা যাতে ডিবেটের জন্য থাকে। শুধু আজকে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি।
এটা শুধু আজকে উত্থাপিত হবে। মাননীয় মন্ত্রী তো বলেছেন আপনারা ইউ উইল হ্যাভ 2 days টাইম টু আর্গু অ্যাবাউট দিস ম্যাটার। মাননীয় মন্ত্রী আপনি উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026 রহিতকল্পে আনিত একটি বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 এই মহান সংসদ উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, জি, 2 নম্বর দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972 অধিকতর সংশোধনকল্পে আনিত একটি বিল, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972 বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 আকারে উত্থাপন করা হলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামানকে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 আপনার মাধ্যমে মহান সংসদে উপস্থাপন করা হলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় সর্বসম্মতিক্রমে আবারও হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা দয়া করে হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো।
আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটা স্কিপ করে গেছি আমরা এই বিলটি পাশ করার জন্য যে উত্থাপন করব সেটা। আমি দুঃখিত, এটা আসলে 2 পৃষ্ঠাই লেখা, নর্মালি লেখা থাকে 1 পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা, এটা আমারই ভুল হয়েছে, আমি স্কিপ করে গিয়েছি। মাননীয় আইনমন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ল অফিসার্স অর্ডার 1972 এর অধিকতর সংশোধন কল্পে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক বলে আপনার সামনে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় আবারও সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। এখন 3টে। মাননীয় সদস্যবর্গ, আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশেষ কমিটিতে এই বিলটিও নোট অফ ডিসেন্ট আকারে আছে, সেই কারণে এই বিলটি আমি আজকে উত্থাপন করব এবং সবার শেষে এই বিল দুইগুলো আলোচনা করার জন্য আমি প্রস্তাব রাখছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026 রহিতকরণ কল্পে আনিত একটি বিল সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে বিবেচনার জন্য আপনার মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবর্গ, আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটির উপরেও নোট অফ ডিসেন্ট আছে বিশেষ কমিটি থেকে, এই কারণে আমি উত্থাপনের পরে বিলটি যাতে সবার শেষ দিনে আলোচনার জন্য উপস্থাপন করা হয় সেই কারণে আপনার কাছে বিশেষ নিবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনিত একটি বিল জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 এই মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, আইন প্রণয়ন কার্যাবলীর মধ্যে আজকে আর আমরা কোনো নাই, আমরা আইন আর পাইনি। তো মাননীয় স্পিকার, আগামীকালকের জন্য আমরা অর্ডারস অফ দ্য ডে দিনের কার্যসূচির মধ্যে আমরা 4টি বিল এখানে সংসদ অলরেডি সম্পৃক্ত করছি, আগামীকালকে আসবে। আমি মাননীয় সকল সদস্যদের কাছে আপনার মাধ্যমে সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা দেখেছেন, বিশেষ করে বিরোধী দলীয় সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে এই মর্মে যে আমাদের 2টি বিলে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। ভাই, আমাদের 3টে বিলে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। কাজে এই 3টি বিল আমরা ডেফার করেছি যাতে আপনারা পড়াশোনা করতে পারেন এবং এই কাগজ এনে আপনাদের সরবরাহ করতে পারি। আমাদের যে সদিচ্ছা, আমরা বিশ্বাস করি আপনারা একবার টেবিল চাপড়িয়ে সাধুবাদ জানাবেন আপনারা যে আমাদের সদিচ্ছা আছে। টেবিল চাপড়িয়ে সদিচ্ছা, আমরা কথা শেষ করি। দ্বিতীয়ত হলো যে আগামীকালকেও বিল আমরা এরকম নিয়ে আসবো, অনেকগুলো বিল, এবং সেই বিলগুলা আমরা হয়তো সম্পূরক হিসাবে 2, 3, 4 আকারে আমরা উত্থাপন করব। আমরা আজকে আনতে পারিনি। তো কালকে যেহেতু আমরা উত্থাপন করব, আপনার নোট অফ ডিসেন্ট যেসব বিলে আছে সেগুলো আমরা ডেফার করব, যাতে আপনারা চুলচেরা বিশ্লেষণ করে এ বিষয়ে কন্ট্রিবিউট করতে পারেন এবং একটা ভালো আইন আমরা তৈরি করতে পারি, সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। সেই প্রত্যাশা রেখে মাননীয় স্পিকার, আপনাদের বিশেষ করে বিরোধী দলীয় সকল মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবার। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্য, চিফ হুইপ কথা বললে মাননীয় বিরোধী দলের চিফ হুইপও কথা বলতে পারেন। আপনি আমি জানি না মাননীয় বিরোধী দলের চিফ হুইপ আছেন কি না। মাননীয় সদস্য, আমাদের টাইম খুব লিমিটেড। দিনের মাননীয় সদস্য, দয়া করে বসুন, আমাদের টাইম খুব লিমিটেড। ইট ইজ এক্সপেক্টেড ফ্রম দ্য হাউস ইফ অনারেবল চিফ হুইপ অফ দ্য গভর্নমেন্ট স্পিক্স, লিডার অফ দ্য চিফ হুইপ উইল আনসার। ধন্যবাদ আপনাকে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার জামাল নিজাম। আপনার সময় 8 মিনিট। জনাব সরোয়ার জামাল নিজাম, আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে চতুর্থবারের মতো সুযোগ দিয়ে এই সংসদে আমার এলাকা আনোয়ারা কর্ণফুলীবাসীর জন্য কথা বলার সুযোগ দিয়েছেন। সেই জন্য এবং সাথে সাথে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি আপনারা জানেন 1971-এর 26শে মার্চ কাল রাত্রে যখন হানাদার পাকিস্তানি বাহিনী আমাদের নিরস্ত্র বাংলাদেশিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেই সময় সেই অকুতোভয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্রে গিয়ে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে। এবং এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আজকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হিসাবে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। এবং আজকে যদি আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব গিয়ে আমি সর্বপ্রথম আমাদের প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব যেটা 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে দিয়েছেন, আমি সেটার প্রতিফলন বলে আমি মনে করি। এবং মহামান্য রাষ্ট্রপতি সর্বক্ষেত্রে এই দেশের অগ্রগতির কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে। এবং সাথে সাথে আমি আরও আজকে এই বিষয়ে আমি আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আমি মনে হয় এই বাংলাদেশের উনি প্রধানমন্ত্রী হিসাবে ওনার সরকার সবচেয়ে একটা গৌরবোজ্জ্বল দিক ছিল। আমার মনে হয় ওনার সরকারের সময় উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার প্রধানমন্ত্রিত্বকালীন সরকারে
আমাদের সর্বশ্রেষ্ঠ স্বর্ণযুগ বলে আমি অভিহিত করতে চাই। মাননীয় স্পিকার, আমরা যখন এমপি ছিলাম ওনার সময় 1996-97 ইংরেজিতে আমরা যখন ওনার সাথে দেখা করতে যেতাম, উনি সবসময় আমাদের পরামর্শ দিতেন, আপনারা গ্রামে যান, গ্রামগঞ্জের লোকজনের সাথে কথা বলেন, গ্রামের মহিলাদের সাথে কথা বলেন, রাস্তাঘাটের উন্নয়ন দেখেন, এবং বিশেষ করে মহিলাদের সাথে কথা বলতেন। উনি বলতেন যে দেশের শতকরা 53% মহিলায় দেশে তারা ভীষণ পশ্চাৎপদ এবং তারা অবহেলিত, এবং সেই অবহেলিত জাতিকে যদি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি তাহলে এই দেশের সর্বাঙ্গীন উন্নতি হবে। এবং সেই উপলক্ষে আজকে আমি বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে মহিলা ফ্যামিলি কার্ড দিয়েছেন, যে ফ্যামিলি কার্ড দিয়েছেন সেটার প্রতিফলন বলে আমি মনে করি। এবং আজকে উনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমি মনে করি আমাদের বর্তমান যে 18 কোটি মানুষের 36 কোটি হাত আগামীতে ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ডের প্রবর্তনের মাধ্যমে 72 কোটি হাতে পরিণত হবে। দেশ এক বিরাট একটা উন্নয়নের দিকে যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বাংলাদেশ একটা সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। মাননীয় স্পিকার, আজকে আমি আরেকটা জিনিস মনে করতে চাই, সেটা হলো গত 25শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চট্টগ্রাম গিয়েছিলেন, তিনি চট্টগ্রামে গিয়ে পোলো গ্রাউন্ড ময়দানে বক্তৃতা করেছিলেন। সেই সময় উনি আমাদের বাংলাদেশকে যে নতুন স্বপ্ন দিয়েছে, সেই নতুন স্বপ্নের মাধ্যমে দেশবাসী যেভাবে উজাড় করে বিএনপিকে জয়যুক্ত করেছে, বিশেষ করে আমার এলাকায় আমি বলবো জাতি ধর্ম নির্বিশেষে আমাদের বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, আজকে আমিও তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার এলাকা আনোয়ারা কর্ণফুলীবাসীকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সেই সময় উনি একটা কথা বলেছেন চট্টগ্রাম সম্বন্ধে, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে এটা বাণিজ্যিক রাজধানী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992-তে যেটা ডিক্লেয়ার দিয়েছেন, 1993-তে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেই উপলক্ষে আমি বলতে চাচ্ছি একটা কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাছে আমি যখন চেম্বার প্রেসিডেন্ট ছিলাম, প্রতিনিধি নিয়ে গিয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন আপনারা আসছেন কেন? আমি বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করেছেন এবং বাণিজ্যিক রাজধানীর তো কিছু কাজ আপনাকে করতে হবে। উনি বলেছেন কি করা যায়? আমি বলছেন চট্টগ্রামে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার করতে হবে। ওই যে জায়গার আমি বলছি আপনি যদি অনুমতি দেন জায়গা আমরা দেখে নেব। উনি যখন দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন 95 তখন আমরা জায়গা বেছে নিয়ে আমি ওনাকে ফোন করে যখন বলেছি, সাথে সাথে তিনি ওয়ার্কস ডিপার্টমেন্টকে অর্ডার দিলেন যে হ্যাঁ 1 টাকার বিনিময়ে এই জায়গাটা দেওয়া হোক, যেটা আগ্রাবাদে বর্তমান যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হয়েছে। এবং আমি এটাই বলতে চাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য এবং বাণিজ্যিক রাজ্যের জন্য যা করে গেছে, এবং উনি দক্ষিণ কোরিয়া থেকে আসার পরে উনি নিজের হাতেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এবং আজকে আমি দুঃখের সাথে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে উনি নিজের হাতে যেটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সেটা তারা ধ্বংস করে দিয়ে বর্তমানে তাদের সরকারের একটা ভিত্তিপ্রস্তর ওখানে লাগাইছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এটাকে আমি এই জন্য বলছি যে এটা তো জঘন্যতম একটা কাজ, যিনি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করে উন্নয়নের যে চেষ্টা করেছেন, আজকে সেটাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কাজে এই সংসদের মাধ্যমে আমি চাচ্ছি, আমি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বর্তমান যারা আছে, যে বিগত ফ্যাসিস্ট সরকারের ভিত্তিপ্রস্তর ফেলে দিয়ে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভিত্তিপ্রস্তর দিয়েছে সেটা প্রতিস্থাপন করা হোক। আমি সেটা সমর্থন চাচ্ছি সাথে সাথে সবাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন বাণিজ্যিক রাজধানী হিসেবে আরেকটা কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992-93 সালে চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জ স্থাপিত করেছে। এবং সেই স্টক এক্সচেঞ্জ হিসাব আপনারা তো জানেন, দুনিয়াতে কমার্শিয়াল ক্যাপিটালে একটা
স্টক চেঞ্জ থাকে, যেমন বোম্বেতে আছে, দিল্লির, আমার ইয়েতে আছে, চায়নাতে আছে, সাংহাইতে, দুনিয়ার সবখানে আছে। সেই হিসেবে সে স্টক চেঞ্জ স্থাপিত করা হয়েছিল এবং এই স্টক চেঞ্জের অবস্থা খুবই খারাপ। এবং আমি বলবো গত 17 বছরে এই ফেসিস সরকার এই স্টক চেঞ্জকে ধ্বংস করে দিয়েছে, পুঁজিবাজারকে ধ্বংস করে দিয়েছে। এই পুঁজিবাজারকে রক্ষা যদি আমরা করতে না পারি, অর্থনৈতিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হব। এখানে মাননীয় অর্থমন্ত্রী আছে, আমি উনি দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামে যে বৈষম্যমূলক চট্টগ্রাম স্টক চেঞ্জের সম্বন্ধে আলোচনায় অংশগ্রহণ করবেন মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ। অ্যাপারেন্টলি মনে হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুল্লাহ নেই। এই পর্যায়ে আলোচনা আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্সিগঞ্জ 1 থেকে নির্বাচিত হয়েছি। আমি সর্বপ্রথম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছে এবং তারপরে আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি জানেন মুন্সিগঞ্জ 1 বলতে গেলে দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জায়গা। মাওয়ার এক্সপ্রেসের একদিকে পদ্মা নদী আর একদিকে ধলেশ্বরী নদী, এই মাঝখানে যে অঞ্চলটা সেটা পুরাটাই মুন্সিগঞ্জ 1 তথা আমার শ্রীনগর থানা এবং সিরাজদিঘা থানা। এই অঞ্চলে বাংলাদেশের বিশেষ ব্যবসায়ী লোকজন বসবাস করে। আমাদের এইখানে পদ্মা নদীর হাজার হাজার একর চর জেগে আছে এবং ধলেশ্বরী নদীতেও অনেক চর জেগে আছে। এই অঞ্চলগুলোতে যদি ইপিজেড করা হয়, মিনি ইপিজেড, সেইখানে বিদ্যুৎ আমরা সোলারের মাধ্যমে ব্যবস্থা করতে পারবো, গ্যাসের প্রয়োজন হবে না। আপনি জানেন বিক্রমপুরের মানুষ ব্যবসায়ী, আমরা ব্যবসায়ীরাই এই ইপিজেডটা চালাইতে পারবো। আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়রা যদি চিন্তা করেন তাহলে এইখানে বিশেষ যুব সমাজের কাজের ব্যবস্থার সুযোগ করা হবে। আরেকটি বিষয় আমি আমার শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ করব, আমাদের বিক্রমপুরের লোক অধিকাংশই বিদেশে যায়, সেইখানে যদি কারিগরি শিক্ষা ব্যবস্থা করা হয় তাহলে যুবকরা শিক্ষিত হয়ে লেবারে বা ক্লিনারের চাকরিতে বিদেশ যাবে না, সেইখানে তারা ভালো ভালো টেকনিশিয়ান হিসেবে যাবে। তখন আমাদের দেশের সম্মানও বাড়বে এবং আমরা বৈদেশিক মুদ্রা বেশি উপার্জন করতে পারব। আমার আরেকটি দাবি থাকবে, আমাদের এই মুন্সিগঞ্জ 1-এ যেন একটি ইউনিভার্সিটি করা হয়, যেখানে এই অঞ্চল না শুধু 21টি ডিস্ট্রিক্ট থেকে এইখান দিয়ে লোকজন আসা যাওয়া করে, সবাই উপকৃত হবে। তাই আমি মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন করব, মুন্সিগঞ্জ 1-এ তথা আমার শ্রীনগর এবং সিরাজদিঘা থানায় একটি ইউনিভার্সিটি করা হয়, যেখানে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসুর একটি কলেজ আছে, যেই কলেজের প্রায় 100 একরের উপরে জায়গাও আছে। আমি বলবো যে এই জায়গাটাতেই আমরা ইউনিভার্সিটি করতে পারবো, যেখানে সরকারের কোনো জায়গা কিনতে হবে না বা পয়সাও খরচ হবে না। তাই বিশেষ বিবেচনায় যদি এই ইউনিভার্সিটিটা করা হয় তাহলে দেশ এবং জাতি উপকৃত হবে। আর আপনি জানেন মুন্সিগঞ্জের বিক্রমপুরের লোকজন ব্যবসায়ী, অধিকাংশ লোকই ঢাকা থাকে, তাই
ঢাকা থেকে যখন শুক্রবারে বাড়িতে যায়, এই অঞ্চলে অ্যাক্সিডেন্ট হার বেশি, যেহেতু একটি হাইওয়ে এক্সপ্রেস হয়েছে। এই এক্সপ্রেস দিয়ে প্রতিদিনই কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই থাকে। এই হাইওয়ে এক্সপ্রেসে আমি অনুরোধ করব সরকারকে, আমার মন্ত্রী মহোদয়দেরকে, যে এইখান দিয়ে যেন কোনো ধরনের হোন্ডা বা ছোট যানবাহন চলাচল না করা হয়। আর এই হাইওয়ের পাশে যদি একটি 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করা হয়, তাহলে এই অঞ্চলের এবং এই 21টি ডিস্ট্রিক্টের উপকার হবে। প্রায় 1 কোটি লোকের উপরে হবে এই হসপিটালের উপকৃত হবে। তাহলে ঢাকার উপরে যে মিটফুট মেডিকেলের চাপ পড়ে, সেই চাপটা অনেকাংশই কমে যাবে। তাই আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, যদি তিনি বিবেচনায় নেন, এইখানে একটি হসপিটাল খুবই প্রয়োজন। যেহেতু আমরা খুব ঢাকার সন্নিকটে, তাই ঢাকাকে একটি জঞ্জাল অথবা চাপ থেকে মুক্ত করার জন্য এই অঞ্চলে হসপিটালটা বিশেষ গুরুত্বপূর্ণ। তা আমি অনুরোধ করব আমাদের মন্ত্রী মহোদয়দেরকে, যদি এই ব্যবস্থাটা করা যায়। আর আমি আরও অনুরোধ করব, আমাদের অঞ্চলে আপনি জানেন মুন্সিগঞ্জ মানে ধানের শীষ, এইখানে যেহেতু প্রতিটা সিটি বিএনপির ছিল বিগত দিনও, এখনও আছে, তাই বিগত স্বৈরাচারী সরকারের আমলে উন্নয়ন কাজ হয় নাই বললে চলে। তা এর জন্য আমাদের বাজেট একদম খুবই কম। আমি পরবর্তীতে অনুরোধ করব আমাদের এলজিআরডির মিনিস্টারদেরকে, যে এইখানকার বাজেটটা যেন তুলনামূলক একটু বেশি রাখা হয়, যেহেতু এইখানকার রাস্তা করতে গেলে প্রায় 10 ফিট মাটি ফালাইতে হয়। তার জন্য যদি আমাদের বাজেট। আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত। আপনার সময় 5 মিনিট। শেখ মঞ্জুরুল হক রাহাত। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বাগেরহাট 2, বাগেরহাট সদর উপজেলা এবং কোচো উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, কারণ তারা অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে আজকে এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজকে রাষ্ট্রপতির মহান সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপরে যে বক্তব্য প্রদান করার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই। কিন্তু আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ যে দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে সারা বাংলাদেশের মানুষ অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হুলিয়ার মধ্যে তাদের জীবন কাটিয়েছে, ঠিক সেই সময় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদ সরকারকে আমি ধন্যবাদ জানাই। তাদের নির্যাতনের কারণে, তাদের অত্যাচারের কারণে শুধু আমি নয়, আজকে আমার মতো অনেক সংসদ সদস্য যারা এখানে উপস্থিত রয়েছেন, তারা এলাকার স্থানীয় জনসাধারণের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আজ এমন এক জনপদের প্রতিনিধিত্ব করছি যে জনপদটি খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের পূর্ণভূমি এবং বিশ্ব ঐতিহ্যের ধারক, যেখানে ইউনেস্কো স্বীকৃত 60 গম্বুজ মসজিদ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের প্রবেশদ্বার। কিন্তু মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন বর্তমান সরকার বাংলাদেশকে দ্রুত গতিতে উন্নয়নের দিকে নিতে চলছে, তখন আমার নির্বাচনী এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ একটি রেল লাইনের জন্য হাহাকার করছে। বাগেরহাট পৌরসভাটি দিনে দিনে অধপতনের দিকে যাচ্ছে,
দেনায় জর্জরিত রয়েছে। পৌরবাসীর সেবার মান শূন্যের কোঠায়। ইতিমধ্যেই পৌরসভাটি প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে অবনমিত করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে তেল সমস্যা। যে সমস্যাটা সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হলেও আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, প্রত্যন্ত এলাকা থেকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আসতে থাকি, তখন তেলের সংকটের কারণে আমাদের গাড়ির চাকা অনেক সময় বন্ধ হয়ে যায়। আমি আজকে আপনার মাধ্যমে বর্তমান সরকারের সেই দায়িত্বশীলদের যারা এখনো তেলের সংকট নয় বলে আমাদেরকে বলছে, তাদেরকে এ সকল কথা প্রত্যাহার করে সঠিক তথ্য এই মহান সংসদে প্রদানের জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, বাগেরহাট সম্ভাবনাময় একটি জেলা, অপার সম্ভাবনা রয়েছে। এখানে উৎপাদিত সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আমাদের এলাকার নারিকেল ও সুপারির বিশাল বাজার রয়েছে, কিন্তু উন্নত ও সাশ্রয়ী পরিবহনের ব্যবস্থা না থাকায় আমাদের কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনের খরচ এতই বেশি যে তা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মাননীয় স্পিকার, সঙ্গে সঙ্গে বাগেরহাটবাসীর জন্য আনন্দের সংবাদ রয়েছে। এই মহান সংসদে বর্তমান মাননীয় সড়ক পরিবহন ও রেলমন্ত্রী মহোদয় ও বন পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী মহোদয় বাগেরহাটের কৃতি সন্তানের জন্য আমরা বাগেরহাটবাসী গর্বিত। মাননীয় স্পিকার, 1918 সালের ব্রিটিশরা বাগেরহাটের গুরুত্ব অনুধাবন করে একটি রেল লাইন স্থাপন করেছিল, কিন্তু আজ থেকে 20-25 বছর পূর্বে কোনো এক অদৃশ্য কারণে সে রেল লাইনটি বন্ধ হয়ে যায়। রেলের জমিগুলো বেদখল হয়ে গিয়েছে, রেলের স্টেশনগুলো ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। আমাদের বাগেরহাটবাসীর এই দাবিটি মাননীয় স্পিকারের মাধ্যমে রেলমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আজকে আমি আমার সময় শেষের পথে একটি কথা বলেই শেষ করতে চাই। শরীফ ওসমান হাদির সেই কথা, কেউ আমাকে আমাদের গুলি করে মেরে ফেললে তাদের ধরে বিচার করো, সেটা যদি করতে না পারো তাহলে নতুন কেউ জন্মাবে না। মাননীয় স্পিকার, আমি শেষ বেলায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই। যারা গ্রেপ্তার হয়েছে বাইরে, তাদেরকে দেশে এনে বিচার। ধন্যবাদ মাননীয় সদস্য। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন নেত্রকোনা 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম হিলালি। জনাব রফিকুল ইসলাম হিলালি, ধন্যবাদ। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এই আমার আটপাড়া কেন্দুয়ার গণমানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এই জন্য জানাচ্ছি, দীর্ঘদিনের লালিত স্বপ্ন, এলাকার মেহনতি মানুষের কথা বলবো এই সংসদে এসে, সেই সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রকোনা 3 আটপাড়া কেন্দুয়ার সম্মানিত জনসাধারণকে, যারা এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, শত চক্রান্তের পরও আমাকে মনোনয়ন দিয়ে যে আস্থায় রেখেছিলেন, তার প্রতিফলন আমার নির্বাচনী এলাকার জনগণ দিয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, 1984 সালে আমি কেন্দুয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছিলাম। জরাজীর্ণ ভবনের যে উপস্থিতি ছিল, দীর্ঘদিন পরও সেই জরাজীর্ণ একটি 3 তলা ভবনেই রয়েছে। 5000 ছাত্রছাত্রী সেখানে অধ্যয়ন করে 6টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। সেখানে যদি মাননীয় স্পিকার, আপনি সেদিন আমি দেখতে গিয়েছিলাম, যদিও গত 17 বৎসর সেই সৌভাগ্য আমার হয়নি, কিন্তু দীর্ঘদিন পর যখন আমার সেই প্রিয় প্রতিষ্ঠানে গেলাম, সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মুরগির খোয়ারের মতো ব্যবস্থা রয়েছে। মাননীয় স্পিকার, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, অনতি বিলম্বে আমার সেই কেন্দুয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একটি বহুতল ভবন ব্যবস্থা করা হোক
এবং এটি দ্রুততম সময়ে করা হোক, এই দাবি আমি জানাচ্ছি মাননীয় স্পিকার। 6 লক্ষ জনগণের বসবাস আমার কেন্দ্র উপজেলা, 50 শয্য বিশিষ্ট হাসপাতাল রয়েছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি চিকিৎসা সেবা মানুষের দোয়ার ঘরে নিয়ে যাওয়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, 6 লক্ষ মানুষের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল কোনোভাবেই সেটা সুচিকিৎসা, কোনোভাবেই এটা জনগণ এটা প্রাপ্য হতে পারে না। অনতি বিলম্বে 100 বিশিষ্ট সেই চিকিৎসা বৃদ্ধি করা হোক এবং 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে উনি কার্যপন্থা প্রণয়ন করবেন, সে আহ্বান ওনার প্রতি রাখছি। মাননীয় স্পিকার, আমি অনুরোধ রাখছি, অত্যন্ত খুশির বিষয় যে আমাদের নেত্রকোনা রেল যোগাযোগ ব্যবস্থায় খুবই অবহেলিত। আমাদের মাননীয় যোগাযোগ প্রতিমন্ত্রী, রেল প্রতিমন্ত্রীর বাড়িও সেই আমাদের নেত্রকোনা। ওনার কাছে আমি অনুরোধ রাখছি, সেই নেত্রকোনা থেকে আটপাড়া মদন কেন্দ্র হয়ে 18 বাড়িতে সংযোগ দেওয়া হোক। এতে 25 লক্ষ মানুষ উপকৃত হবে এবং এই রেল যোগাযোগের মাধ্যমে আমাদের এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রত্যেকটি ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ সৃষ্টি হবে এবং এলাকা একমাত্র কৃষি প্রধান এলাকা আমাদের এই কেন্দু আটপাড়া মদন, সেখানে কর্মসংস্থানের সুযোগ হবে। সেই জন্য মাননীয় রেল যোগাযোগ মন্ত্রী, প্রতিমন্ত্রী কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এই রেল যোগাযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, দীর্ঘদিন আমরা দেখেছি স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা একটি দল করেছে। যারাই আওয়ামী লীগ করত তারাই স্বাধীনতার সপক্ষের শক্তি, চেতনার ধারক এবং বাহক হয়ে যেত। এখনো আমি আশঙ্কা করছি, জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে আজকে আমরা সংসদে উপস্থিত হতে পেরেছি, সেখানে আমাদের নেত্রকোনা জেলায় 17 জন শহীদ হয়েছে। এই 17 জনের বাড়িতে বাড়িতে আমরা গিয়েছি এবং আমার নির্বাচনী এলাকার 4 জন শাহাদত বরণ করেছে জুলাই আন্দোলনে, যারা প্রত্যেকে বিএনপির নেতা এবং কর্মী। এবং আমরা যদি দেখি, নেত্রকোনা জেলার 17 জনের মধ্যে 14 জন আমাদের বিএনপির নেতা কর্মী। তার জন্য আমি কখনোই বলবো না জুলাই আন্দোলনের একমাত্র ধারক বাহক শুধু বিএনপি, কথা আমি বলতে চাই না। কিন্তু আমি প্রত্যেককেই স্মরণ করিয়ে দিতে চাই, একক দাবিদার কেউ যেন সেই স্বাধীনতার পক্ষের বিপক্ষের যে কথা আওয়ামী লীগ বলতো, সেটার জন্য বর্তমানেও কেউ যেন সেই চেষ্টা না করে, সেই আহ্বানটুকু আমি সবার প্রতি রাখছি। মাননীয় স্পিকার, আর একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন, দীর্ঘদিন চাকরি করার পর আমার সেই পেনশনভুক্ত ভাইয়েরা যখন পেনশন পাওয়ার জন্য দুয়ারে দুয়ারে যান, মাসের পর মাস সময় ক্ষেপণ করা হয়, তারা এমনও দেখা গিয়েছে যে পেনশন প্রাপ্তির পূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত অনুরোধ করছি, পেনশনভোগী ভাইদের যেন সুনির্দিষ্ট একটি টাইম ফ্রেম করে দেওয়া হয়, তার মধ্যে যেন তারা পেনশন প্রাপ্ত হয়। এই অনুরোধটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি রাখছি। মাননীয় স্পিকার, আমি যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি সদয় বিবেচনা করেছেন আমার কেন্দুয়া থেকে আটপাড়া আমার নির্বাচনী এলাকায় রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য ওনাকে অনুরোধ জানিয়েছি। কেন্দুয়া থেকে তারাইল রাস্তাটুকু খুব ধন্যবাদ মাননীয় সদস্য। 2 মিনিট চেয়েছেন, 1 মিনিট নেন তাহলে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সেই কেন্দুয়া থেকে তারাইল রাস্তা, কেন্দুয়া থেকে মদন রাস্তা, কেন্দুয়া থেকে আটপাড়া রাস্তা যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে অনতি বিলম্বে সেই রাস্তাগুলোকে সচল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, কেন্দুয়াতে 6 লক্ষ মানুষের বসবাস, এখানে একটি কারিগরি সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য আমি দূর দাবি জানাচ্ছি। এই সরকারি কারিগরি কলেজ যদি প্রতিষ্ঠিত হয়, এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে যেতে পারবে, ফরেন রেমিটেন্স তারা আয় করতে পারবে, সেই জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, অনতিবিলম্বে আমার কেন্দুয়ায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করার জন্য।
সবাইকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2 মিনিট দিলে ভালো লাগতো, কিন্তু দিলে আবার অনেকেই ভাবতো একই জেলার মানুষ, আমি হয়তো ফেভার করছি, এই জন্য 1 মিনিট দিলাম। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সেলিম রেজা। জনাব মোহাম্মদ সেলিম রেজা, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরগুজার করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা 62 সিরাজগঞ্জ 1, কাজীপুর এবং সিরাজগঞ্জের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এলাকার ভোটার জনসাধারণকে, যারা 54 বছরের ইতিহাস ভঙ্গ করে আমাকে বিএনপি থেকে এমপি নির্বাচিত করেছে। 54 বছর আমরা বিএনপির কোনো এমপি পাই নাই। এই জন্য কাজীপুর আমার সংসদীয় এলাকার সবাইকে ধন্যবাদ জানাই। আমি আজকে ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দেয় নাই, তাদেরকেও আমি সবার প্রতিনিধি। আমি ধন্যবাদ জানাই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভোটারদের, যাদের একটি ভোটও ধানের শীষের বিপক্ষে যায় নাই। এজন্য আমি হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার নেতা, আমার এই সংসদীয় দলের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যিনি আমার উপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিয়েছিল এবং এই মনোনয়ন দেওয়ার কারণে আমি আমার এলাকার লোকজন আমাকে এমপি নির্বাচিত করেছে। আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আজকে এই সংসদে আজকে আমাদের প্রধানমন্ত্রী যে নির্বাচনী ওয়াদাগুলো পূরণ করেছে, এটা আমরা অনেকেই আশা করি নাই। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আজকে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, আজকে খাল খনন, সমস্ত কিছু উনি করেছেন। তাকে ওই জন্য ধন্যবাদ জানাই। আর একটা কারণে ধন্যবাদ জানাই, গতানুগতিক আমরা যারা সংসদ সদস্য এর আগে দেখে এসেছি, তারা এই ট্যাক্সবিহীন গাড়ি এবং তারা প্লট পেয়েছে। আজকে দেশের কথা চিন্তা করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার থেকে আমাদেরকে মুক্ত করেছে, দেশের কথা চিন্তা করে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আমাদের নেতা, আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি তার আত্মার শান্তি কামনা করি, যার কথা আমরা এই যে এমপি হয়েছি এবং দলের কথা বলতে গেলে যার মুখটা আমাদের সামনে ভেসে ওঠে, আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের যিনি কোনো নির্বাচনই হারেন নাই, তার প্রতিও আমি শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আজকে স্বাধীনতা যুদ্ধে 9 মাস যারা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এ দেশ স্বাধীন করেছে, তাদের প্রতি, যারা স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, তাদের প্রতি আমি সম্মান জানাই, তাদেরকে শ্রদ্ধা করি। এবং আমি শ্রদ্ধা জানাই এই জুলাই আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে। আমরা বারবার যেটা বলি যে স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছে, এটা একটি দেশ স্বাধীন হয়েছে, একটি দেশের মানচিত্র হয়েছে, কিন্তু জুলাই একটা দেশ, একটা সরকারের পতন হয়েছে। এই দুটাকে কোনো সময়ই আমাদের এক করে দেখা উচিত না। আজকে প্রেসিডেন্টের বক্তব্য অবশ্যই আমি শ্রদ্ধার সাথে দেখি, কারণ একটা জায়গায় আমাদের স্বীকার হতে হবে যে আমরা অন্ততপক্ষে প্রেসিডেন্ট পতিত সরকারকে স্বৈরাচারী সরকার বলেছে, এই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। আজকে 17 বছর সারা বাংলাদেশে নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু কাজীপুর আমার সংসদীয় এলাকা, আজকে এই বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমরা নির্যাতনের শিকার। প্রথম দিকে কম হয়েছে, শেষের দিকে আমার 4টি ছেলে ঘুমন্ত অবস্থায় আওয়ামী লীগদের বোমা বিস্ফোরণে মৃত্যুবরণ করেছে। আমার একটি ছেলে কলেজ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার একটি পা একদম প্রকাশ্যে কলেজ ক্যাম্পাসে তার শরীর থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এরকম অনেক নির্যাতন হয়েছে। আজকে আমার এলাকা যমুনা নদী
দ্বারা দ্বিখণ্ডিত যমুনা নদীর ওই পারে পূর্ব পারে 6টি ইউনিয়ন, তাদের জোরালো দাবি যে আমাদের এই উপজেলাতে আসতে গেলে তাদের অনেক সময় লাগে, অনেক ক্ষতি হয়। তারা স্বতন্ত্র একটি উপজেলা চায়, তারা একটা যমুনা উপজেলা চায়। আমাদের স্থানীয় সরকার মন্ত্রীর কাছে আমার নিবেদন থাকবে যমুনা উপজেলা করার জন্য। আজকে ভেটুয়া ব্রিজ, যে ব্রিজটা হলে চরের অঞ্চলের লোকজন অন্ততপক্ষে ঢাকাতে সরাসরি যোগাযোগ করতে পারবে। আজকে যোগাযোগ মন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে ভেটুয়া ব্রিজ করতে পারলে অন্ততপক্ষে চরের লোকজন সরাসরি ঢাকায় যাতে আসতে পারে। আজকে আমরা যমুনা নদীর দুই পারে আমাদের যে অবস্থান, নদী ভাঙ্গন এলাকা, আমাদের যমুনা নদীর স্থায়ী বাঁধ দিতে হবে। মাননীয় স্পিকার, ঘড়ির দিকে বারবার নজর যাচ্ছে, আমি অন্ততপক্ষে চাবো যে আমাকে একটু সময় যদি একটু বাড়িয়ে দেন। আজকে যমুনা নদীর স্থায়ী বাঁধ করা দরকার। আমাদের যমুনা নদী 18 কিলোমিটার প্রশস্ত, 18 থেকে 20 কিলোমিটার। এত বড় প্রশস্ত নদীর আমাদের দরকার নাই। আমরা নদী যদি আমরা দুই পারে বাঁধ নির্মাণ করে নদীকে যদি সীমিত আকারে আনতে পারি, তাহলে চরের অঞ্চলের অনেক জমি উদ্ধার হবে, যেগুলো কৃষিক্ষেত্রে অন্ততপক্ষে কৃষির উন্নয়ন হবে, জমিওয়ালারা জমি ফেরত পাবে। আজকে আমাদের চর অঞ্চলে যে মানে হাসপাতালগুলো আছে, ক্লিনিকগুলো আছে, সেই ক্লিনিকের বিল্ডিং আছে, কিন্তু ওইখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই। অন্ততপক্ষে ওইখানে ডাক্তার নার্স দিতে পারলে আমাদের লোকজন প্রাথমিক চিকিৎসা পাবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটা আমার বিনীত। জি, 1 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চর অঞ্চলের মানুষ, আমরা অবহেলিত। আমার চর অঞ্চল বিভিন্নভাবে অবহেলিত, এবং আমরা এই যে 54 বছর আমরা বিএনপি আমরা কথা বলতে পারি নাই, আমরা সংসদে আসতে পারি নাই। আজকে সংসদে এসেছি আমার বিএনপির পক্ষে কথা বলার জন্য। আজকে চর অঞ্চলে আমাদের স্থায়ী বাঁধ দরকার। আজকে টেকানি ইউনিয়ন, যে ইউনিয়নটিতে আপনার বাঁধ আছে, বাঁধগুলো ভাঙার সম্ভাবনা আছে। অন্ততপক্ষে জিও ব্যাগ দিয়ে বাঁধ রক্ষা করা যায় কিনা। সময় যেহেতু শেষ, আমি আর একটা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো। আমার এলাকার মানুষের প্রতীক্ষা যে আপনাকে এক নজর দেখবে, আমার কাজীপুরের লোকজন প্রতীক্ষায় বসে আছে। আপনি দয়া করে, যদিও আপনি ব্যস্ত, তারপরেও আপনার কাছে অনুরোধ করব যে অন্ততপক্ষে আমার নির্বাচনী এলাকার লোকজনকে আপনি সুযোগ করে দিবেন, অন্ততপক্ষে একটা মিটিংয়ের মাধ্যমে আপনাকে যাতে সরাসরি দেখতে পাই। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন পাবনা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবু তালেব মণ্ডল। জনাব আবু তালেব মণ্ডল, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি 71 পাবনা 4 ঈশ্বরদী এবং আটঘরিয়ার জনপদের মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে আমরা যারা এই মহান সংসদে আসার সুযোগ পেয়েছি, তারা সকলেই 17 বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। এখানে সরকারি দল নয়, বিরোধী দল নয়, আমরা সকলেই এই ইতিহাসের সাক্ষী। আমরা জানি আমরা অনেকজনকে এ সময় হারিয়েছি। আমরা হারিয়েছি মৌলানা মতিউর রহমান নিজামীকে, আমরা হারিয়েছি বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া তিনবারের সফল প্রধানমন্ত্রী, তাকে সংবিধানের আজকে কথা বলা হচ্ছে, আবেগের কথা বলা হচ্ছে। আমরা বলতে চাই, কোন সংবিধান দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্তরালে নিয়ে আসা হয়েছিল? কোন সংবিধান দিয়ে মৌলানা মতিউর রহমান নিজামী সহ 11 জন আমাদের শীর্ষ নেতৃত্বকে আপনার শহীদ করা হয়েছে?
মাননীয় স্পিকার, এসব ইতিহাস আমাদের জানা আছে। 17 বছর আমরা সকলেই এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করেছিলাম। আজকে সেভাবেই বলতে চাই যে আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে এবং সংবিধানের সংশোধনের কথা বলা হচ্ছে, আমাদের সন্তানরা গত 24 জুলাই 36 জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়ে আজকেও আহাজারি করছে। এমনি অবস্থায় দেশবাসী গণভোট অংশগ্রহণ করেছে। আমরাই তো গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছি। আজকের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও গণভোটের পক্ষে ক্যাম্পিং করেছেন। আমাদের যারা এখানে সংসদে আসার সুযোগ পেয়েছি তারা সকলেই এই গণভোটের ক্যাম্পিংয়ে আমরা অংশগ্রহণ করেছিলাম। দেশবাসী প্রত্যাশা করে গণভোটকে আইনে পরিণত করবার জন্য, সংস্কার আইনে পরিণত করবার জন্য। কিন্তু আজকে আমরা অনেকেরই দেখছি, বলতে শুনছি যে সংস্কারের প্রয়োজন নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের সম্পর্কে কথা বলতে গিয়ে আমি এই কথা বলতে চাই, যদি জুলাই অনুষ্ঠিত না হতো তাহলে আমরা এই মহান সংসদে আসার সুযোগ পেতাম না। জুলাই অনুষ্ঠিত না হলে আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরতে পারতেন না। জুলাই অনুষ্ঠিত না হলে আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশ বিদেশ থেকে আসার সুযোগ পেতেন না। আমরা হাড়ে হাড়ে এবং তিলে তেলে অনুভব করি। আমাদের এই বেঞ্চেও মাননীয় প্রধানমন্ত্রীর মতো ইংল্যান্ডে জীবন কাটিয়েছেন শহীদ নিজামীর সুযোগ্য সন্তান আজকের সংসদে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান, তিনিও আসার সুযোগ পেতেন না। আমরা এটাও জানি জুলাই অনুষ্ঠিত না হলে আমরা ব্যারিস্টার আরমানকে এই এলাকায় পেতাম না, এই সংসদে পেতাম না। গতকালকে তিনি আবেগজড়িত কণ্ঠে কথা বলেছেন, আয়নাঘরের কথা বলেছেন, আয়নাঘরের চিত্র তুলে ধরেছেন। এরপরেও আমরা যদি সংস্কারের দিকে না যাই তাহলে আমাদের কপাল পোড়া, দেশবাসী এটা মেনে নেবে না। দেশবাসী অবশ্যই এটা তাদের দাবি অবশ্যই আদায় করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি সম্মানিত স্পিকার মহোদয়, আমি পরবর্তীতে বলতে চাই, এ সময়ে দেখা গিয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে 1 মিনিট সময় বরাদ্দ করা হলো। মাননীয় স্পিকার, আমি পরিশেষে বলতে চাই যে অতএব আমরা যারাই সকলে নির্যাতনের শিকার হয়েছি, জুলাই সনদ এবং জুলাই সংস্কার বাস্তবায়ন করে দেশের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা যেন আমরা পূরণ করি, একটি নতুন বাংলাদেশ যেন আমরা কায়েম করতে পারি। সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মিলিতভাবে এই আশা পোষণ করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সংসদের বৈঠক আগামীকাল 24শে চৈত্র 1432 7ই এপ্রিল 2026 তারিখ রোজ মঙ্গলবার সকাল 10টা 30 পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। বাংলাদেশ জিন্দাবাদ।